নৈহাটি সিপিএম এরিয়া কমিটির উদ্যোগে নৈহাটি পৌরসভার গেটের বাইরে প্রতিবাদ সভার স্লোগান ছিল নৈহাটি পৌরসভা চলো। মিছিল করে এসে তারা নৈহাটি পৌরসভার সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 10 টাকা বাড়ানো হয়েছে, 10 টাকা মানে 10 টাকা বাড়ানো মানে ঐতিহাসিক। 250 টাকা পেত, 10 টাকা বাড়ানো হয়েছে। আর তাদের দিয়ে শুধু ওই ম্যান হলে ঢুকিয়ে ময়লা পরিষ্কার নয়, জুতো থেকে মানে কি বলবো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তার ব্যবস্থা করে দিচ্ছে, করতে হচ্ছে এই পৌরসভা। সব মিলিয়ে নৈহাটির পৌরসভা দুর্নীতির একটা আতুর ঘর হয়ে গেছে। এবং পশ্চিমবাংলার বড় কাজে আপনি কাকে বলবেন? কাউন্সিলর থেকে এমএলএ, এমএলএ থেকে এমপি, এমপি থেকে পৌঁছে যাচ্ছে কালীঘাট। এবং একটা মন্ত্রী, একটা সমিতি। আমরা খুব শীঘ্র দেখবো হয়তো ইডি আসবে, সিবিআই আসবে, কিন্তু আমরা জানি সেটিং আছে। ও পৌরসভায় কাউন্সিলর আদান প্রদান হয়। বললো কিরম হয়? আপনি যখন পেট্রাপোল বেনাপোল সীমান্তে যাবেন, আমার একটু বর্ডারে যাওয়ার অভিজ্ঞতা আছে, মুখিয়া দেবী রাজনীতি করি, আমি দেখি মানুষ আদান প্রদান হয়। এখানে লোক যাচ্ছে, ওখানে লোক আসছে, এখানে লোক যাচ্ছে, ওখানে লোক আসছে। সেরকম আমি দেখেছি যে পরিবর্তনের পরে 2019 সালে কাউন্সিলর আদান প্রদান হয়েছে নৈহাটি পৌরসভায়। আপনি সিবিআই ডাকবেন, আপনি ইডি ডাকবেন। মাননীয় শ্রীমান মুকুল রায় হয়ে গেল বিজেপির সম্পদ, মাননীয় শ্রীমান শ্রীযুক্ত 2 নম্বর চোর শুভেন্দু অধিকারী হয়ে গেল তৃণমূলের সম্পদ। আবার যখন নৈহাটির পৌরসভা নিয়ে চেয়ারম্যানকে ধরবেন, কাউন্সিলরকে ধরবেন, এমএলএ কে ধরবেন, কি করে হয়? মিউনিসিপালিটির জমিতে ওষুধের দোকান, কারা কাউন্সিলর? একটা পাড়ার চায়ের দোকানে চা খেয়ে পয়সা দিতে পারতো না, স্করপিও গাড়ির মালিক হচ্ছে এই কাউন্সিলর, এই এমএলএ। পাড়ার দোকানে বন্ধুর কাছে বলতো, ভাই এটা বিড়ি পাচ্ছি না, বিড়ি নেই। নৈহাটিতে 3-4টে ওষুধের দোকান, নৈহাটির বাইরে জুড়ে ব্যবসা। তার কি ইতিহাসটা কি? এক সময় দাঁড়িয়ে লাল ঝান্ডার কাউন্সিলরদের সম্পর্কে, লাল ঝান্ডার এমএলএদের সম্পর্কে বলতো। আর লাল ঝান্ডা 2011 সাল থেকে সেই এমএলএরা, সেই প্রাক্তন কাউন্সিলররা, সেই প্রাক্তন চেয়ারম্যানরা তারা মাথা উঁচু করে এলাকায় দাঁড়িয়ে রয়েছে। তাদের একজনকে সিবিআই ইডি দিয়ে ধরতে পারেননি বা জিজ্ঞাসাবাদ করতে পারেননি। আর এখন তো বাংলার ভবিষ্যৎ, এতদিন বাংলার ভবিষ্যৎ উন্নয়ন রাস্তায় ঢুকছিল, এখন তো বাংলার ভবিষ্যৎ ট্রেনে, জীবন কৃষ্ণর হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে ট্রেনের মধ্যে। জীবন কৃষ্ণকে ইডি ধরতে আসছে। আমরা দেখতে চাই কবে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান ওই ইডির ভয়ে, সিবিআই এর ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দেবে। কারণ ইডির ভয়ে জীবন কৃষ্ণ ঝাঁপ দিয়ে দিল পুকুরে, তারপর সারা আগায় নোংরা জীবন কৃষ্ণকে ধরে তুলে নিয়ে যাবে। আমরা জানি যে জীবন কৃষ্ণর ব্যস্ত জীবন না, জীবন কৃষ্ণর জীবন ঠিকই আছে, জীবন ফিরবে, সেটিং করে ফিরবে। হয় ওয়াশিং মেশিনে গিয়ে বিজেপি হবে, না হলে মদন মিত্রের মতন সাহেবরা ঢুকছেন একেবারে শখের পায়রা হয়ে ঘোড়ার চুল নিয়ে এলাকায় ভুলভাল বকে বেড়াবে, বলল ওর মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, ফিরবে। কিন্তু আজ নয় কাল, কাল নয় পরশু, এই যে দুর্নীতি করছে হিসাব কিন্তু মানুষের কাছে বিজয়। নৈহাটি পৌরসভা মানে একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর চেয়ারম্যান ছিলেন, একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা এর চেয়ারম্যান ছিলেন। নৈহাটি পৌরসভা মানে একটা ঐতিহ্যশালী পৌরসভা। নৈহাটি পৌরসভা মানে এলাকায় দাঁড়িয়ে একের পর এক চেয়ারম্যান দেখেছি আমরা নৈহাটি পৌরসভায়। এমনকি আজ যেখানে প্রতিটা ওয়ার্ডে জোর করে জিততে হয়, নৈহাটি পৌরসভায় পশ্চিমবাংলায় জ্যোতি বোসের সরকার, জ্যোতি বোস মুখ্যমন্ত্রী। আমরা দেখেছি এখানে রমেশ হালদার চেয়ারম্যান, বিরোধীরা পৌরসভা তৈরি করেছে নৈহাটিতে, এও আমরা দেখেছি। আর এই 15 বছরে আমরা দেখলাম যারা দেওয়ালে লিখেছিল গণতন্ত্র নয় গণতন্ত্র চাই, যারা দেওয়ালে লিখেছিল গণতন্ত্র চাই, তারা আজকে পৌরসভার বালতি দেওয়ার নামে যারা বালতি পাওয়ার সবাইকে বালতি দিচ্ছেন না, পৌরসভার কর্মচারীরা বাড়ি গিয়ে বালতি দিচ্ছে না, বালতি দিচ্ছে তৃণমূলের নেতা। নৈহাটি পৌরসভার মধ্যে অবস্থিত নৈহাটি হসপিটাল, 2009 সাল থেকে শুনে আসছি যে নৈহাটি হসপিটালের নাকি উন্নতি হবে। আজকে নৈহাটি হসপিটাল বেড়াল কুকুরের আড্ডাখানা। এক সময় দাঁড়িয়ে আজকের বিধায়ক
নৈহাটি পুরো হাসপাতালকে কেন্দ্র করে তার রাজত্ব চালাতেন। আর এখন নৈহাটি হাসপাতালের অবস্থা কি? জল জঙ্গল আর ডাক্তারের অভাব, ওষুধের অভাব। সাধারণ মানুষ নৈহাটি হাসপাতালে চিকিৎসা করতে গেলে কখন বাড়ি আসবেন ভাবেন। নৈহাটি হসপিটালের এই অবস্থা। একটা কোন নতুন জিনিস করেছেন বলতে পারবেন? নৈহাটির যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাট 2010 সালের আগে কমপ্লিট ছিল। সেই সময় তার পৌরসভা উদ্বোধন করেনি। আপনারা একটা উদ্বোধন করে ফলক লাগিয়ে দিয়েছেন। আপনারা এই ঐক্যবনে একটু কাজ লাগিয়ে দিয়েছেন। গধূলিটাকে আপনি মাতৃস্বজন করেছেন, আর গঙ্গার ঘাটে একটা নতুন বিয়ে বাড়ি করেছেন। নৈহাটির মানুষের উন্নয়ন হয়নি, নৈহাটির মানুষের সুবিধার্থে উন্নয়ন হয়নি, কিন্তু উন্নয়ন হয়েছে নৈহাটি অঞ্চলের কাউন্সিলর, নৈহাটি অঞ্চলের তৃণমূলের বড় নেতা, মেজ নেতা, সেজ নেতাদের তাদের পরিবারের উন্নয়ন হয়েছে নৈহাটিতে এই 15 বছরে। এটা আমরা দেখেছি। যেমন পশ্চিমবাংলার উন্নয়ন হচ্ছে, চেয়ারম্যান কি বা কি বলবো, বিধায়ক কি বা কি বলবো, আমাদের দেশের, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার ভাইপো থাকে হাসপাতালে, বড়িয়াহাটার মোড়ে এসকেলেটার দেওয়া বাড়ি। কারণ ভাইপো হচ্ছেন যুবরাজ। ভাইপো আমেরিকায় চিকিৎসা করতে যান, তার চিকিৎসার অর্থ কে দেয় কেউ জানে না, কিন্তু ভাইপো যান আমেরিকায় চিকিৎসা করতে। নৈহাটিতে দাঁড়িয়ে আমরা বুঝি এই টাকাগুলো তুলতে হয়, আর তুলে কষ্ট করে পাঠাতে হয় কাজীঘাটে। ICDS এর কর্মীরা, ICDS এর প্রকল্প কেন্দ্রের সরকারের প্রকল্প, ICDS এর কর্মীরা তাদের মৃত্যুর সামনে ফেলে দিচ্ছেন। এলাকায় এলাকায় কাউন্সিলর এলাকায় এলাকায় কাউন্সিলরদের ফেক কালচারের শিকার হচ্ছে এই সমস্ত ICDS এর কর্মী সহায়তা বোনেরা। আমরা এই ফেক কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করছি। একটা কথা বলবো, সকালবেলা ঘুম থেকে উঠি, সূর্য ওঠে, সন্ধ্যেবেলা গঙ্গায় পরে দাঁড়ালে ছাদে দাঁড়ালে সূর্য অস্ত দেখি। প্রতিদিন একটা করে দিন যায়, প্রতিদিন একটা করে রাত্রি আসে। এখানেও দাঁড়িয়ে দিন ঘুরবে, রাত আসবে, কিন্তু এই যে সীমাহীন দুর্নীতি গোটা পশ্চিমবাংলাকে খাদের করে ফেলে দেওয়া, পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীর স্বপ্নকে ধ্বংস করে দেওয়া, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। আমাদের গর্বের ঋষি বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত 3টে কলেজে এখন 5-400 বেশি স্টুডেন্ট পড়ে না। এক সময় বঙ্কিমচন্দ্রের নামাঙ্কিত গর্বের কলেজে 9-10 হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতো। নিরীহ টোটো চালককে বঙ্কিম কলেজের তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্র নেতারা মধ্যম অবস্থায় শুরু করে। কলেজের টেন্ডার, কলেজে দাঁড়িয়ে কলেজের ফাংশন তৃণমূল ছাত্র পরিষদ পরিষদ থেকে বসে কন্ট্রোল করে। আর পশ্চিমবাংলার কলেজগুলো তাদের নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র করে দুর্নীতি আঁকড়া মস্তানদের জায়গায় পরিণত হয়। এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, সমগ্র স্তরের মানুষকে আওয়াজ তুলতে হবে। তৃণমূল না বিজেপি, বিজেপি না তৃণমূল, এই খেলা চলবে। আমাদের রাজ্য থেকে হাজার হাজার ছেলে মেয়ে পশ্চিমবাংলার বাইরে কাজ করতে চলে যাচ্ছে, শুধুমাত্র বাংলা ভাষা বলার অপরাধে। সেই ছেলে মেয়েগুলো অত্যাচারের শিকার হচ্ছে, তারা মার খাচ্ছে, ফিরে আসছে। এমনকি গুরগাঁওতে বলা হচ্ছে যে হোটেল দেওয়া হবে না, বাংলাদেশি কাউকে হোটেল দেওয়া যায় না, বাংলা ভাষা বললে পরে হোটেল দেওয়া যাবে না। বিজেপি এই বাঙালি বিরোধী রাজনীতি করছে, আর তৃণমূল পশ্চিমবাংলায় বিজেপিকে বাড়তে সাহায্য করছে। একটার পর একটা মন্ত্রী জেলে যাচ্ছে, একটার পর একটা মন্ত্রী CBI হেফাজতে যাচ্ছে, আর তারপরে তারা আবার বেরিয়ে আসছে, হয় বেলে নয় হয়ে দিচ্ছে। সারদা কেলেঙ্কারিতে কুণাল ঘোষ বলেছিল যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার পরিবার। সেই কুণাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আর মুখ্যমন্ত্রী আর তার পরিবারকে কেউ জিজ্ঞাসাবাদ করছে না। জয়ললিতা জেলে যেতে পারে, লালু প্রসাদ যাদব জেলে যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? কারণ কারখানা নয়, দুর্নীতি পশ্চিমবাংলায় শিল্প, আর দুর্নীতিকে প্রধান শিল্পে রূপান্তরিত করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আপনার পাড়ায় পাড়ায় কিছু হচ্ছে না, কি সমাধান করো না? পাড়ায় কাউন্সিলর দরকার নেই, ওয়ার্ড কমিটির দরকার নেই, পাড়ায় পাড়ায় সমাধান। এখন বাংলায় পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া তৃণমূল তারা, আমার পাড়া তৃণমূল তারা। যে কোনো কারণে মাইকের আওয়াজটা বলছে মাইক নিতে পারছে না। হ্যাঁ
শেষ করলাম এটা বলে যে আপনারাও সকলে আওয়াজ শুনুন যে আমার পাড়া তৃণমূল তারা। এই তৃণমূলকে আমাদের বাংলা ছাড়া করতেই হবে। সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে চুরি, আর পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করে দিয়ে বাংলার মানুষকে বিভাজিত করে ক্ষমতার মসনদে থাকা। তাই এর বিরুদ্ধে সকলে মিলে আওয়াজ তুলুন। সামনে জোর লড়াই, সামনে জোর লড়াই প্রস্তুতি গ্রহণ করতেই হবে। মনে রাখবেন ঘাস যদি আপনি কাটতে পারেন, ঘাস না থাকলে গরু আর থাকবে না। তৃণমূল থাকলে পরে বিজেপি থাকবে, তাহলে আপনাকে ঘাস কাটতেই হবে। আর এই দুর্নীতির গোড়া আপনাকে উঠরাতেই হবে। এ কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আচ্ছা, এখন বক্তব্য রাখবেন এরিয়া কমিটির ইতিমধ্যে নৈহাটি প্রবেশ করেছেন, তিনি চলে আসবেন। বিস্তার আলোচনা হয়েছে নৈহাটির এই পৌরসভা অভিযানকে কেন্দ্র করে। নাগরিক পরিষেবায় ব্যর্থ এমন একটি পৌরসভা, তার নজির গড়েছে হচ্ছে নৈহাটি পৌরসভা। নৈহাটি পৌরসভার নাগরিকদের স্বার্থে আমরা আজকের এই পৌরসভা অভিযান করছি। নৈহাটি পৌরসভার রাস্তাঘাট, নৈহাটি পৌরসভার বিকাশী ব্যবস্থা, নৈহাটি পৌরসভার ছোট ব্যবসায়ীদের স্বার্থে, নৈহাটি পৌরসভার ভেতরের যে দুর্নীতি স্বজন পোষণ তা বন্ধ করার দাবি নিয়ে নৈহাটি পৌরসভার যারা ক্যাজুয়াল কর্মী আছেন তাদের স্বার্থে, নৈহাটি পৌরসভার যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন তাদের পেনশনের দাবিতে আমাদের এই পৌর অভিযান, নৈহাটি পৌরসভা অভিযান। আপনারা জানেন নৈহাটি গর্বের শহর নৈহাটি। সেই গর্বের শহর নৈহাটিতে যাদের নাম এতক্ষণ পর্যন্ত নামাঙ্কিত হলো, যারা পৌরসভা পরিচালনা করেছেন, যারা নৈহাটির সংস্কৃতিকে কাজে লাগিয়ে, নৈহাটি সংস্কৃতিকে সাথে নিয়ে নৈহাটি পৌরসভা পরিচালনা করেছেন, আর আজকে নৈহাটির সাধারণ মানুষের পরিষেবার ভাবনা না ভেবে বড় বড় ব্যবসায়ীদের, কর্পোরেটদের স্বার্থে নৈহাটিতে হচ্ছে বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং, হচ্ছে বড় বড় মল, যেখানে তার নিচে গরিব ছোট ছোট ব্যবসায়ীরা তাদের স্থান হচ্ছে না, তাদের অন্যত্র পৌঁছে দেওয়া হচ্ছে। নৈহাটির এই চকচকে রাস্তা তৈরি করার স্বার্থে রাস্তার পার্শ্ববর্তী যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং অপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হলো, তাদের সাথে আমরা অবশ্যই কথা বলবো। তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদেরকে যেভাবে পৌঁছে দেওয়া হলো একটা জায়গায়, আমরা বারংবার বলেছিলাম এই পরিকল্পনাহীন এরকম পুনর্বাসন কখনোই নৈহাটির মানুষ মেনে নেবে না। নৈহাটির রাস্তায় যখন এই পুজোর মরশুমের আগে যখন তারা সেখানে উঠে এসে বসতে চাইছে, তাদের উপরে হামলা চলছে, তাদেরকে পুলিশ নিয়ে দেওয়া হচ্ছে। আজকে পুজোর মাত্র 29টা দিন বাকি। তার আগে নৈহাটির যে পরিস্থিতি, নৈহাটি বাজারের যে পরিস্থিতি হওয়া উচিত, নৈহাটির ছোট ছোট ব্যবসায়ীরা এই পুজোর এই কয়েকটা দিন, পুজোর এক মাস আগের অবস্থায় তারা তাদের পরিবার পরিচালনা করার জন্য আর্থিক অবস্থার উন্নতির কথা হবে, আর সেখানে নৈহাটির পৌরসভা তাদের যে অবস্থায় এসে দাঁড় করাচ্ছে, তাতে নৈহাটিতে যার যাই হোক, নৈহাটি পৌরসভা নাগরিক পরিষেবার স্বার্থে নৈহাটিতে পরিচালনা করছে, প্রশাসন পরিচালনা করছে, তা বলা যেতে পারে না। সামনে নৈহাটি মাতৃসদন নৈহাটি পৌরসভার, এটা আজকের নয়, এটা হচ্ছে
বামফ্রন্ট পৌরসভা চালিত পৌরসভার সেই সময় এই নৈহাটি মাতৃসদন অবশ্যই কমরেড ইন্দ্রাণী কুণ্ডু মুখার্জি বলছিলেন যে এখানে প্রসূতি মায়েরা আসতেন, এটা অ্যান্টিনেন্টাল একটা এখানে ইঞ্জেকশন দেওয়া হতো, মাতৃ পরিষেবা দেওয়া হতো, শিশু হতো। আর সেখানে এখন অন্যভাবে পরিচালনা করা হয়, তাদের স্বার্থে পরিচালনা হয়, যারা আসে তারা বুঝতে পারেন। আমরা বলছি নৈহাটির ঐক্যতান মঞ্চকে অন্যভাবে ব্যবহার করা হয়। আমরা বিরোধী, আমরা শাসক ব্যবস্থার বিরোধী হওয়ায় আমরা অনেক সময় সেই ঐক্যতানের সুবিধা বা সহজ পাই না। আর এমন অবস্থার মধ্য দিয়ে নৈহাটি পৌরসভা চলছে। আমরা বলছি এই ব্যবস্থার অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। নৈহাটি অরবিন্দ রোড, ওপরে বড় মা তার দর্শনের ছবি আঁকা একটি নিজে এই দুর্নীতির সঙ্গে ঠিক তেমনিভাবে নৈহাটি পৌরসভার ক্ষেত্রেও আমরা দেখেছি এখানে আমরা অনেক শুনেছিলাম যে বামফ্রন্টের দুর্নীতি আগুন ঘরে পরিণত হয়েছে এবং তারা এও বলেছিলেন দেখলাম 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকার পরও একজন মন্ত্রীকে বিরুদ্ধে যে অভিযোগ তারা করেছিলেন, তারা এই পৌরসভায় বামফ্রন্ট বাস্তবতা খুঁজে পায়নি। বামফ্রন্টের আমলে 15 বছরে দেখাতে পারবেন না কিন্তু মিলিয়ে এখন তারা গোটা পৌরসভা দখল করে চেষ্টা করছে। পাশাপাশি তৃণমূলের যারা কর্মী তাদের লালিপপ আমরা দেখছি, গণতন্ত্র মানছে না, সংবিধান মানছে না, মানুষের বাক্সের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হিসেব করে দেখবেন যেইভাবে উৎপত্তি নিয়োগ হয়েছে, স্বাভাবিকভাবেই গোটা রাজ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কোন আইন শৃঙ্খলার বিষয় নেই, তার বিষয় হলো না, যার কাছে বিচার চাইব। ঠিক তেমনি নৈহাটি পৌরসভার ক্ষেত্রে জেলা সম্পাদিকা তারা বললেন মানুষ
কাউন্সিলর দাঁড়াই করে না, এটা বোধ হয় কালো হালকা দিয়ে ওটা রং হয়ে চলে যাচ্ছে। এই তো পৌরসভা চেহারা ওখানে সিরিজকে বেশি বেশি আপনি সিরিজ কেনে দেখা সিরিজ কেন বেশি চলে মানুষ পাওয়া যাচ্ছে না। আরেকটা ওই বাস টার্মিনাল যেটাকে এখন আপনি ফোন করেছেন বদলি ফোন লাগিয়েছে তার দিদিকে, দিদি বলে সেভ করা আছে ফোন, তো দিদিকে রিং করেছে, দিদিকে ফোন টিপেছে, রিং করেছে। এবার যারা তদন্তকারী অফিসার তারা ভেবেছে বাবা পার্থ দিদি বলে হয়তো আমেরিকা লন্ডনে বসে থাকা দিদি, তো না ও দিদি না, পার্থর কালীঘাটের দিদি। তো যেই ফোন লাগিয়েছে গোটা রিং করে, পার্থর দিদি আর ফোন তোলে না, আবার রিং করে, আর দিদি ফোন তোলে না, আবার রিং করে, পরপর বেশ কয়েকবার রিং করে, দিদি আর ফোন তোলে না। কারণ দিদি তো টিভিতে দেখে নিয়েছে যে পার্থর জন্য 2 ঘন্টা আগে চন্দ্রিমা ভট্টাচার্য বলে যে পার্থ দাস যদি কিছু হয়ে যায় আমরা এই তদন্তকারী সংস্থাকে দেখে নেব। যেই 2 ঘন্টা পরে বান্ধবীর খাটের তলা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার, বলে এ পার্থকে চিনি না। চন্দ্রিমাও সে পার্থকে চিনে না, আর পার্থর দ্বিতীয় পার্থকে চিনতে পারছে না, ফোন তুলছে না। পার্টির নাম্বার 2 এর ফোন পার্টির নাম্বার 1 তুলছে না বিপদে পড়লে। আর আপনি ভাবছেন নৈহাটি মিউনিসিপ্যালিটিতে 2টো চাকরি দিয়ে কয়েক কোটি টাকা ইনকাম করেছেন, আপনার ফোন কেউ তুলবে? দেখুন এই নৈহাটি মিউনিসিপ্যালিটি তাদের নামের তালিকা বের করবে, তারা ছাড়বে নাকি? তাদের নামের তালিকা বের করছে, আপনারাই তো আবার এই বুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন। খুব স্বাভাবিক, তারা এখন তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছিল, আর সেটাই হবে আসল তালিকা, সেটাই হবে আসল বেনিফিশিয়ারিদের তালিকা। নিশ্চিতভাবে এটা বের করতেই হবে। সেই জন্যই কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে, যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছেন, যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছেন, চাকরি প্রাপক রয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন। তবেই তো এই যে পয়সার রুট সেটা তো আনাট হবে। আমরা তো চাইছি যে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে, যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে, তাদের তালিকা বের করতে হবে। সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা, যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন। সেটাই হবে প্রকৃত দাগীদের তালিকা, আর সেই প্রকৃত দাগীদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে। তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে। কোনো রাজ্যের তদন্তকারী সংস্থা নয়, কেন্দ্রের তদন্তকারী সংস্থা। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সিবিআই এবং ইডিকে আসল দাগীদের তালিকা বের করতে হবে। তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন, কলুষিত করেছেন পয়সা নিয়ে, এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের করলেই তবেই জনগণ জানতে পারবে আসল দাগী। আমাদের গলার আওয়াজ কমেনি। অনেকেই বলার চেষ্টা করেন যে সিপিএম শূন্য, লাল পার্টি নেই, কিন্তু দেখবেন 2 দলের নেতাই, কি এ দলের নেতা, কি ছোট ফুল কি বড় ফুল, যারা জনগণকে ফুল বানাচ্ছে, তারা প্রথম মঞ্চে উঠে সব থেকে বেশি এই গালাগালি করে শূন্য পাওয়া নেতাদের, শূন্য পাওয়া দলের। কেন? তার কারণ বুঝতে পারবেন আজকে সন্ধ্যাবেলা থেকে। এরা ভেবেছিল, মানে ছোট ফুল আর কি, এরা ভেবেছিল জনগণকে ফুল বানাবো, এদের কাছ থেকে টাকা লুটবো, এদেরকে চাকরি দেব টাকা নিয়ে। যা করা হয়েছে এই নৈহাটি পৌরসভাতেও আমাকে কমরেডরা বলছিলেন, এখানে এই বিগত কয়েক বছরে যা চাকরি হয়েছে আর সেই চাকরি যেভাবে বিক্রি হয়েছে তার তথ্য আমি বলেছি, আরটিআই করবেন, যার যেটুকু তথ্য এসছে সে তথ্যটুকু রাখবেন, দিয়ে একসঙ্গে আমরা আবার, কারণ মামলা কিন্তু এখনো পেন্ডিং, আপনারা জানেন, এই যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে সিবিআই তদন্ত হয়ে আছে, ইনক্লুডিং এই নৈহাটি পৌরসভার নিয়োগেও। পাশের আর একটা মিউনিসিপ্যালিটি কামারহাটি, ওই একই
ওখানে কয়েকজন জেলে গিয়ে আবার এসছে, আবার নতুন আর একটা ব্যাচ অপেক্ষা করতে জেল যাওয়ার জন্য। তো যাই এই পরের ব্যাচে মানে এদের তো আবার অনেকটাই দেখবেন ওই বিয়ে বাড়িতে ভোজ হয় না, ভোজ সিস্টেমে দেখুন এক ব্যাচ খেয়ে যায়, খেয়ে উঠে যায়, আর এক ব্যাচ খেতে বসে। তো এখন তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে এরকম, এক ব্যাচ জেলে গেল, এই ব্যাচ জেলে আছে। এখন কোন ব্যাচ জেলে আছে? এখন পার্থ চ্যাটার্জির লট জেলে আছে। এরপরে কোন লট ঢুকবে? এরপরে ঢুকবে পিসির লট। তারপরে কোন লট ঢুকবে? তারপর ঢুকবে ভাইপো লট। এভাবে লট লট ঢুকবে। কেন? এই এখন এই একটা নতুন এই কীর্তি হয়েছে এই মোবাইল মানে এই আইফোনে, এখানে এই মানে যেখানে ওই কলটা ট্যাপ করা যায় না আর কি, ফেস টাইম। তো এই মানে এই আইফোনে একটা অ্যাপস আছে ফেস টাইম বলে, সেখানে কল করলে ওই ট্যাপ করা যায় না। তো সেই জন্য ফেস টাইমে কল করে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে কল করে এরা ভেবেছিল জেলের বাইরে থাকবো, জনগণ কিচ্ছু জানবে না। সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে 7 দিনের মধ্যে লিস্ট বের করতে হবে। আজকে দেখুন সমস্ত যত লিডিং সংবাদপত্র রয়েছে, টিভি চ্যানেল রয়েছে, আজকে সারা দিন খবর চলছে কি এই লিস্ট আপলোড হলো, লিস্ট আপলোড হলো। এবার কিসের লিস্ট আপলোড হবে? যারা বেআইনি করে চাকরি পেয়েছে, দাগি চাকরি পাবো। কিন্তু আমরা তো শুধুমাত্র ওই লিস্টে খেলতে থাকবো না, আমাদের দরকার আসল লিস্ট। আসল লিস্ট কারা? সেই আসল লিস্ট তাদের নামের তালিকা হবে যারা এদের কাছ থেকে টাকা নিয়েছে। এবার এদের নাম যখনই উঠবে লিস্টে, যখন বলবে যে ঠিক আছে এই এরা বাবার জমি বিক্রি করে, বাবার পেনশনের টাকা সমস্ত কিছু নেতাদের দিয়েছে, এদের নাম যখন তালিকায় উঠবে এরা কি ছাড়বে? এদের মুখে তো আবার সব মাইক ধরবে লোকে। এরা তখন আর একটা লিস্ট দেবে, আর সেই লিস্টেই থেকেই পরিষ্কার হয়ে যাবে যে আসল বেনিফিশিয়ারি কারা। দেখুন এরা মনে করে জনগণকে বোকা বানাবো, এই ফুল ওই ফুলে একটু ঢলাঢলি করে ঠিক আছে পার্থ পর্যন্তই রেখে দাও। এই পার্থর কথা বলছি না, আপনারা যে পার্থর কথা ভাবছেন, তবে চিন্তা নেই, যদি যুক্ত থাকেন সে পার্থ একই পরিণতি হবে। পার্থর নামের পরিণতি কিন্তু খুব একটা ভালো না। আর এই আমি একটা কথা বলি যে দেখুন এই পার্থ যেদিন আমি এবং পার্থ একই পাড়ায় থাকি, নাকতলা। তো এক পার্থ যেদিন এই তদন্তকারী সংস্থা যেদিন ওর বাড়িতে এসছে তদন্ত করতে, তো আমাদের আইনে একটা প্রভিশন রয়েছে, কি বলুন তো? প্রভিশন হচ্ছে যখন অ্যারেস্ট হবে তখন তার নিয়ারেস্ট কাউকে সে জানাবে যে আমি এরকম, আমাকে এই তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করছে, আমি তোমাকে জানালাম এবং এই কারণে অ্যারেস্ট করছে, এই সেকশনে অ্যারেস্ট। দেখুন যে তালিকা আজকে প্রকাশ করবে সেই তালিকা অলরেডি আদালতে দিয়েছি। সেই তালিকা কিন্তু সম্পূর্ণ তালিকা নয়, এবং এই সংখ্যাটাও এই শুধুমাত্র দুটো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে কখনোই 1900 নয়, তার থেকে সংখ্যাটা অনেক অধিক, অনেক বেশি। তারা এই যে তালিকা দেবেন সেই তালিকা আমরা দেখব যে সেই তালিকা সঠিক নাকি বেঠিক। যদি দেখি সেই তালিকা বেঠিক তাহলে তার পরবর্তী আইনি পদক্ষেপ করব। তার কারণ এই যারা এই দাগি পরীক্ষার্থী ছিলেন, যারা চাকরি প্রাপক ছিলেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। তাহলে যদি প্রত্যেকের কাছ থেকে, প্রতিটি দাগির কাছ থেকে টাকা ফেরত না নেন, তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করা হয়। এবং শুধু তাই নয়, প্রতিটি দাগিকে কোনোভাবেই এই আগামী পরীক্ষার যে পদ্ধতি হবে অর্থাৎ আগামী 7 তারিখ এবং 14 তারিখ সেই পরীক্ষায় তাদের অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি দেন, দাগিদের যে সংখ্যা সেটাকে কমিয়ে দাগিদের কোনোভাবেই ব্যবস্থা করে দেন, তাহলে সেটা কিন্তু আদালত অবমাননা হবে, আদালতের নির্দেশ কিন্তু ভায়োলেট করা হবে। এই তালিকা কি স্বচ্ছ? দেখুন তালিকা যদি স্বচ্ছ হতো, যদি দুর্নীতি প্রথমে করেছে তারপরে যদি স্বচ্ছ তালিকা দিতে পারতো যে হ্যাঁ এরা দাগি আর বাকিরা অদাগি, তাহলে তো এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিলই হতো না।
এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে? তার কারণ স্বচ্ছতার সঙ্গে ইভেন যে কাদের কাছ থেকে চুরি করেছি সেটাও অস্বচ্ছ। সব থেকে ভালো হতো এরা যদি এই তালিকা দিতে পারতো যে এদের কাছ থেকে আমরা বাজার থেকে টাকা তুলেছি, এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি, তাহলে এই তালিকা স্বচ্ছ হয়ে যেত। ইভেন এরা চুরি করার পরে কাদের কাছ থেকে চুরি করেছি এটাও স্বচ্ছতার সঙ্গে বলতে পারে না। মানে এরকম একটা অদক্ষ অকর্মণ্য আছে যে যাদের কাছ থেকে চুরি করেছে, যাদের বাড়ি থেকে চুরি করেছে, বলতে পারে না যে আমি অমুকের কাছ থেকে চুরি করেছি, এদের কাছ থেকে টাকা নিয়ে আমরা চাকরি দিয়েছি। আগে ভাবুন এসএসসি, যে এসএসসি মেরিট ওয়াইজ কারা কারা সিলেক্টেড হবে সেই এসএসসি সেই লিস্ট প্রকাশ করতে। আর আজকে এসএসসিকে কি লিস্ট প্রকাশ করতে হবে? যে কাদের কাছ থেকে তারা টাকা নিয়ে চুরি করে চাকরি দিয়েছে। এসএসসি তৈরি করা হয়েছিল বামফ্রন্ট আমলে কি এই কারণে যে তাদের চুরি করা বা চুরি করে চাকরি পাওয়া মানুষদের তালিকা প্রকাশ করতে হবে? দুর্ভাগ্যজনক আজকে এসএসসিকে যাদের কাছ থেকে টাকা নিয়ে যাদেরকে বেআইনি পথে চাকরি পাইয়ে দিয়েছিলেন তাদের তালিকা বের করতে হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এই নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতা নেত্রীরা জড়িত, এ নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই। এখন প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো যে তালিকা বেরোচ্ছে এই তালিকা হচ্ছে যারা চাকরি পেয়ে বেনিফিশিয়ারি, কিন্তু আসল তালিকা হচ্ছে যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা। আর এই প্রকাশের দায় এবং দায়িত্ব হচ্ছে সিবিআই এবং ইডি। আজকের চাকরি প্রাপকদের যারা দাগি চাকরি প্রাপক তাদের তালিকা বের করছে এসএসসি, আর দাগি পয়সা প্রাপকদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডি। কার্যত ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টের আইনজীবী নৈহাটি কর্তৃপক্ষকে দাঁড়িয়ে হুঁশিয়ারি, কি বলবেন আপনি? নিয়োগ দুর্নীতি সহ একাধিক। আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ? সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিলেন? ওনার আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভা কিছু বলেছেন। তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে রিক্সা স্ট্যান্ডের ওখানে একটা জায়গায় করে ওনারা একটা অবস্থান করছেন। অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি, শেষ হয়েছে কিনা জানি না। কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই, যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভায় যারা ইট গাঁথেননি, নৈহাটি পৌরসভা একটা রাস্তা 8 ফুটের রাস্তা 9 ফুট করেননি, নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি, নৈহাটি পৌরসভার কোনো রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি, নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো, একটা যাত্রী নিবাস করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি, নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাড়ি তৈরি করতে পারেনি। তাদের মুখে মানায়নি কথাটা, ওনারা বলতে হয় তাই বলছেন। ওনাদের মানে বিলুপ্ত প্রাণীর মতন ওনারা একটু নাড়াচাড়া দিয়ে উঠছেন, উঠুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ওনারা থাক রাস্তায়, ওনারা থাক কোর্টে, আর আমরা থাকি মানুষের জনগণের আদালতে। নিয়োগ দুর্নীতিতেও নৈহাটি পৌরসভা জড়িত এমনটাই আশঙ্কা উনি করেছেন। অভিযোগ না উনি প্রমাণ করতে পারবেন। নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন। উনি তো একটা লয়ার, আমি শুনেছি উনি একটা লয়ার। উনি নিয়োগের বিরুদ্ধে, উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন, সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন। উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায়, বেকারত্ব দূরীকরণ করা যায়, তা উনি প্রত্যেকটা জিনিস উনি আর বিকাশ ভট্টাচার্য উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন, করে দিয়ে সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছেন। উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি। নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, শুনে রাখুন, নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে, নৈহাটি পৌরসভায় যখন আমরা ভ্যাকান্সি ফিল আপ করি তখন আমরা সমস্ত রকম সিস্টেম মেনে ফিল আপ করেছি। আমাদের রিক্রুটমেন্ট বোর্ড ছিল, আমাদের ডিএম রিপ্রেজেন্টেটিভ ছিলেন, আমাদের ডিএলবি জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট ডিরেক্টর ছিলেন। প্রত্যেকটা নিয়োগের যে ফর্মালিটি মেনটেন করা, নিয়োগের যে পদ্ধতি মেনটেন করার আমরা করেছি। আমরা কোনো এজেন্সিকে এখানে জায়গা দিইনি। যেটা হয়েছে ডিএলবির তত্ত্বাবধানে হয়েছে, যেটা হয়েছে বোর্ড রেজুলেশন নিয়ে হয়েছে, যেটা হয়েছে বোর্ডের সদস্যদের নিয়ে
আমাদের এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে যে প্রত্যেকটা ক্ষেত্র যে নিয়োগের যে পদ্ধতি, প্রশ্নপত্র থেকে শুরু করে রিটিং পরীক্ষা থেকে শুরু করে ভাইভা থেকে শুরু করে প্রত্যেকটা পদ্ধতি মেনে হয়েছে। উনি যদি প্রমাণ করতে পারে নৈহাটি পৌরসভায় নিয়োগ দিতে হয়েছে, তাহলে ওনারা তো সিবিআইডি নিয়ে আসেনি। ভোটের আগে যেমন ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছে, তেমনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তারাও রাস্তায় নেমে পড়েছে ইডি আর সিবিআই বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য। চ্যালেঞ্জ করলেন কার্যত? একদম চ্যালেঞ্জ, সরাসরি চ্যালেঞ্জ। নৈহাটি পৌরসভার উন্নয়ন নিয়ে, নৈহাটি পৌরসভা 2011 সালে পার্থভৌমিক বিধায়ক হওয়ার পর, নৈহাটি মানে পশ্চিমবঙ্গে মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নৈহাটি পৌরসভা 2010-এ নৈহাটির জনগণ নৈহাটি পৌরসভার উন্নয়নের দায় এবং দায়িত্ব চাপিয়ে দিয়েছে মামটি মাধ্যমিক বোর্ডকে। সেই বোর্ড 8 ফুটের রাস্তা 12 ফুট করেছে, সেই বোর্ড 12 ফুটের রাস্তা 20 ফুট করেছে। সবচেয়ে বড় কথা যেটা এখানে ওনারা তো মানে চাঁদ সওদাগরের ভূমিকায় আছে, ওনারা বাঁহাতে পুজো দেন। ওনারা রাত্রিবেলা গিয়ে বড় মাকে প্রণাম করেন এবং বড় মার উন্নয়ন, বড় মার নিয়ে ওনারা আলোচনা সমালোচনা করেন। যেভাবে অর্জুন সিং করে উনি সেইভাবে করে, ওনারা সেইভাবে করেন। ঘটনা হচ্ছে ওনারা বলতে থাক আর আমরা মানুষের সাথে থাকি।